পেন্ডিং আছে সেটা আরো আলোচনার দাবি রাখে। তখন যদি একটা পর্যায়ে দাঁড়ায়, যেমন আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমরা উভয় কক্ষে 2/3 ভোটের মধ্য দিয়ে কনস্টিটিউশন সংশোধনের প্রস্তাব আমরা রেখেছি এবং সেটা অনেক দলের পক্ষ থেকে আছে, রিটেন আমরা দিয়েছি এবং সংস্কার কমিশনের পক্ষ থেকে আছে। কিন্তু যদি পিআর পদ্ধতিতে আপার হাউসে সদস্যগণ নির্বাচিত হন, তাহলে দেখা যাবে এখানে 2/3 মেজরিটি পাওয়া তো বহুত দূরের কথা, 50% মেজরিটিও কেউ পাবে না। কারণ আমাদের ইতিহাসে, সংসদ নির্বাচনের ইতিহাসে, আমাদের পলিটিক্যাল কালচারে সবকিছু অ্যানালাইসিস করে দেখা যায় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনগুলোতে কোনো দল সর্বোচ্চ 40, 41, 42 জোট সহ এর বেশি পায়নি। যদি পপুলার ভোটে 50% ভোট কোনো দল না পায় বা জোট না পায়, তাহলে উচ্চ কক্ষে এই পিআর পদ্ধতি অনুসরণ করা হলে তারা অর্ধেক আসনও পাবে না। আর যদি আমরা জেনারেল বিল পাশ করতেও চাই, সেই ক্ষেত্রেও এই অর্ধেক মেজরিটি আমাদের লাগবে। আর যদি সংবিধান সংশোধন করতে চাই, 2/3 মেজরিটি উভয় হাউসে লাগবে। এই সমস্ত সাবজেক্ট টু দি কন্ডিশন দ্যাট এগুলো সব লাগাতে হবে। সেই ক্ষেত্রে যদি আপার হাউসে সংবিধান সংশোধন বিল এবং জেনারেল বিল পাশ করার ক্ষেত্রে যদি কন্ডিশন এরকম হয় যে জেনারেল মেজরিটিতে হবে বা তার চাইতে কম ভোটে হবে, তখন কিছু কিছু বিষয় আলোচনায় আসবে। বাট এটা আমার দলীয় অবস্থান নয়। এই সমস্ত ক্ষেত্রে বিবেচনা আমরা বলেছি যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচনটা বোধহয় এখন আমাদের কনসিডার করা ঠিক হবে না। তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা প্রস্তাব এই জন্যই দিয়েছিলাম যে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী সহ দেশের বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে, যাদের চিন্তাধারা, যাদের কন্ট্রিবিউশন জাতিকে, আমাদের জাতি গঠনে এনরিচ করবে বা যাদের কন্ট্রিবিউশন থাকা উচিত, তাদেরকে এখানে প্রতিনিধিত্ব আকারে অ্যাকোমোডেট করার জন্যই আমরা এটি বিবেচনা করেছিলাম। এবং আমরা এখানে সরাসরি ভোটের কথাও কিন্তু এই পার্লামেন্ট গঠনের ক্ষেত্রে, আপার হাউসের ক্ষেত্রে বলি নাই। সর্বদিক বিবেচনায় আমরা মনে করি পিআর পদ্ধতিটা এখানে সঠিক হবে না। প্রধানমন্ত্রী মেয়াদ নিয়ে আলোচনা হয়েছে আজকে, সেখানে আপনাদের অবস্থান কি? যদি আপার হাউস পিআর না হয়, তাহলে বোথ হাউসের সেম একটা তাহলে আসলে আপার হাউসের দরকার কি? আর যেটা বলতে ইনকর্পোরেট করা, এই ক্ষেত্রে ভারতের যে রাজ্যসভার এক্সপিরিয়েন্স, সেখানে রাষ্ট্রপতির হাতে 12 জন আছে, উনি 12 জন দিতে পারেন, যাদের কোনো ভোটাধিকার নাই। তো আপনি যদি সমাজের যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, তাদের যদি আনেন, তাদের যদি ভোটাধিকার দেন, তাহলে তো এই আপার হাউস করা কি আসলে হবে কিনা? আপার হাউসে ভোটাধিকার থাকবে কিনা, অথবা কত জেনারেল বিল পাশ করার ক্ষেত্রে কত % ভোটাধিকার হবে, অথবা পার্লামেন্টে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কোন মেজরিটিতে যাবে, এগুলো সবকিছুই এখন আন্ডার ডিসকাশন। এখন এই বিষয়ে আমি কোনো কথা ফাইনালি বলতে পারবো না। আমাদের 31 দফার বর্ণনা মতে আমরা যে প্রস্তাবটা দিয়েছি তাতে হলো যে দেশের বিশিষ্ট নাগরিক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, ক্রীড়াবিদ এবং বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে, যাদের অবদান আছে, তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে, তাদের কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে জাতি উপকৃত হবে এবং ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে তাদের সংশ্লিষ্ট করা দরকার। এই আইডিয়া থেকে আমরা দ্বিতীয় কক্ষের প্রস্তাবটা আমরা করেছি। একই সাথে যেটা আপনি অন্য একটি দেশের রেফারেন্স দিয়ে বললেন, তাদের স্টেটটা হচ্ছে কান্ট্রি, আমি নাম বলবো না, ইউনিয়ন অফ স্টেটস, যে হচ্ছে এটা একটা ইউনিয়ন অফ স্টেটস, প্রভিন্সের। ওখানে ফেডারেল টাইপ অফ এটা কান্ট্রি, ওখানে ফেডারেল টাইপ অফ গভর্নমেন্ট। সেই চেতনার সাথে আমাদের ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্ট যায় না। আমাদের কনস্টিটিউশন স্টার্টস উইথ সেকশন আর্টিকেল 1, দিস ইজ রিপাবলিক। আমাদের হচ্ছে যে বাংলাদেশ ইজ এ রিপাবলিক অফ ডেমোক্রেটিক, এটা না, সরি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোভারেইন একটা ইউনিটারি রিপাবলিক। এই কথাটা আর্টিকেল 1-এ বলা আছে। তার মানে আমরা হচ্ছি যে বাংলাদেশ এটা ইউনিটারি টাইপ, ইন্ডিপেন্ডেন্ট এবং সোভারেইন রিপাবলিক।
এখানে বলা আছে। তো সেটার সাথে যারা ইউনিয়ন অফ স্টেটস হিসাবে, হ্যাঁ সরি আছে, কিন্তু তাদের ইনস্টেন্সগুলো আমরা এখানে আনি নেই, কারণ তাদের যে সোশ্যাল যে হিস্ট্রি, তাদের যে পার্লামেন্টারি হিস্ট্রি, তাদের দেশের যে ইকোনমিক স্ট্রেংথ এবং তাদের দেশের যে কালচার, তার সাথে আমাদের পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল সোশ্যাল কালচার এবং আমাদের পলিটিক্যাল ইকোনমিক স্ট্রেংথ কোনো কিছু ম্যাচিং করে না। সেই জায়গায় না যে যদি আমরা বাকি অনেক বিষয়ের ক্ষেত্রে যদি সেই স্ট্যান্ডার্ডটা যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা হবে না। এখন আমরা যদি ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করি পার্লামেন্টারি সিস্টেমে, আমরা মনে করি না যে পার্লামেন্টের সেই স্থায়িত্ব বা সেই পার্লামেন্টের কালচারের স্ট্রেংথ এবং সেই হিস্ট্রি তাদের মতো এখনো আমাদের সমান হয়েছে। সুতরাং আমাদেরকে আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের সোশ্যাল স্ট্যাটাস এবং আমাদের পলিটিক্যাল হিস্ট্রি এবং আমাদের জাতির অবস্থান সবকিছু মিলে আমাদের চিন্তা করতে হবে। আমি এখানে আর প্রশ্ন আপনার ওটা এখানে কে বলছিল, আরো অনেকে কথা বলবেন। আমাদের ভাই যে প্রধানমন্ত্রীর কথা বলেন, সরি আমি কোয়েশ্চেন শুনতে পাচ্ছি না। প্রধানমন্ত্রী আচ্ছা রাজীব, আমি ওকে একটু অ্যাটেন্ড করি, এরপরে প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক প্রস্তাব আমাদের 31 দফাতে ছিল, আছে। আমরা লিখিত প্রস্তাবও তা দিয়েছি যে কোন ব্যক্তি নট মোর দেন 2 কনসিকিউটিভ টার্মস প্রধানমন্ত্রী হতে পারবেন, এভাবে বলা আছে। অর্থাৎ 2 মেয়াদ পর 2 মেয়াদের বেশি কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন না। তো এইখানে অনেক রকমের ইন্টারপ্রিটেশন আছে, আমি সেই ইন্টারপ্রিটেশনে যাব না, কারণ এখানে আইনি বিষয়ও আছে, আলোচনার বিষয়ও আছে। এখন যদি আমি আজকে এগুলো ওপেন করি তাহলে পরে ডিসকাশনের জন্য আমাদের একটু অসুবিধা হবে। সবাই সব দল এবং সব স্টেক হোল্ডার মতামত দিচ্ছে, আসুক, আলোচনায় আসুক, আমরা হয়তো একটা জায়গায় আসতে পারবো। তবে আমরা এখানেই যদি মনে করি যে স্বৈরাচার উৎপাদনের জায়গা বা ফেসিজমের উৎপাদনের জায়গাটা আমরা বন্ধ করতে চাই, তাহলে একই সাথে আরো অনেক বিষয় কিন্তু অ্যাড্রেস করতে হবে। তাহলে এনসিসির ফরমেশন লাগে না, তাহলে আরো অনেক কিছু লাগে না, তাহলে পিআরও লাগে না, আরো অনেক বিষয় লাগে না। কিন্তু আমরা পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আমরা বলেছি সমস্ত অর্গানগুলোর মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করতে হবে। আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোকে আমরা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হবে, তাহলে অনেক কিছুই লাগে না। আর এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি, সেটাও একটা বিষয় থাকবে, যাতে পার্লামেন্টারি ফোয়ার অথবা কনস্টিটিউশনাল যে কোনো এখন একতন্ত্র প্রতিষ্ঠা না হয়, কন্টিনিউটি না থাকে, সেটা অবশ্যই মাথায় রাখার বিষয়। কিন্তু এটার সাথে আরো অনেক বিষয় জড়িত আছে, সবগুলো একসাথে রিড করতে হবে। শুধু এইখানে এক্সিকিউটিভকে আমরা একদম ভেরি লিমিটেড করে দিলাম, অন্যান্য জায়গাগুলোকে স্ট্রেংথেন করলাম এবং এক্সিকিউটিভ ফাংশন করতে পারলো না, এনসিসি গঠনের মধ্য দিয়ে তার ক্ষমতা খর্ব করা হবে। এগুলো সব যদি একসাথে রেড উইথ আমরা না করি, তাহলে জিনিসগুলো একসাথে সমাধান হবে না। আমরা আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় আসতে পারবো বলে আশা করি। আরো অনেকে কথা বলবেন, কি বলতে যাচ্ছে? আচ্ছা সবগুলো একসাথে নাকি শর্ট করে করবা? আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি, তখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল না। তখন যদি প্রপোর্শনেট আইডিয়াটা লোয়ার হাউসের জন্য প্রযোজ্য থাকতো, তাহলে পরে এটা লোয়ার হাউসের জন্য প্রযোজ্য হতো। দ্যাট মিনস যদি কেউ 40% ভোট পায় ম্যাক্সিমাম, তখন সে পার্লামেন্টে সিট পাবে 120টা তখনকার সময়ে, তাইলে অ্যামেন্ডমেন্ট হতো না। এখন একই আইডিয়াটা যদি আপার হাউসের ক্ষেত্রে আসে, সেই ক্ষেত্রে যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য 2/3 মেজরিটি রাখি, জীবনেও কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে না। আর কনস্টিটিউশন তো কোনো ধর্মগ্রন্থ নয়, এটা 10-20 বছর পরে, 25 বছর পরে সমাজের একটা চাহিদা থাকতে পারে, সেই ক্ষেত্রে যেতে হবে। আর এখন পিআর পদ্ধতিটা আপার হাউসের ক্ষেত্রে কোয়েশ্চেন করা হচ্ছে, নট ফর দি লোয়ার হাউস। অবশ্য এটা
পঞ্চদশ সংশোধন ইট ইজ অল অ্যাবাউট লোয়ার হাউস, এবং ওখানে পিয়ার পদ্ধতি ছিল না লোয়ার হাউসে। জব প্লিজ। আপনারা এই যে 500 সদস্যের আপার হাউস এবং লোয়ার হাউসের 500 সদস্যদের ভোটে প্রতিবার করে পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার একটু সুবিধা করা ব্যাপারটা এমন কিনা আপনারা কি ব্যালেট অনেকে মানে সকল রাজনৈতিক দল ব্যালেট গোপন ব্যালেটের মধ্যে সেটা তো আপনাদের এটা কি হচ্ছে? রিপিট করেন, যেটা হচ্ছে এই যে আপার হাউস এবং লোয়ার হাউসের আরেকবার বলছেন তো আচ্ছা, এখন যদি একই কোয়েশ্চেন বারবার বলি তো অসুবিধা। আমরা বলেছি লোয়ার হাউস এখন ডাইরেক্ট নির্বাচন, যেটা হচ্ছে 300 আসনের, মহিলা সদস্য সংখ্যা আছে সংরক্ষিত 50, আমরা প্রস্তাব করেছি এটা 100 তে উন্নীত করার। তখন যদি এটা কনস্টিটিউশন অ্যামেন্ডেড হয় তখন হবে +50, তার মানে তখন 50 + 50 সহ মহিলা আসন হবে 100, তাহলে 300 + 100 400। আপার হাউস আমরা প্রস্তাব করেছি 100, যদি আপার হাউসে সবাই রাজি হয়, আপার হাউস প্রতিষ্ঠা হয়, 100 সদস্য হয়, তখন ইলেকট্রাল কলেজের সংখ্যা মানে সদস্য সংখ্যা হবে কত? 500। সেই 500-র কথা বলা হয়েছে, এটা তো বলেছি আগে, এটা আর রিপিট করার দরকার কি? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার